নমস্কার। আমাদের আজকের যে আলোচনার বিষয় তাতে আমাদের শীঘ্র ককলিয়ার ইমপ্লান্ট এবং শীঘ্র হস্তক্ষেপ করা ককলিয়ার ইমপ্লান্টের জন্য কেন সেটা নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। দ্য ইম্পর্টেন্স অফ আর্লি ইন্টারভেনশন। আমরা যদি দেখি যে এই শোনাটা শ্রবণ যেটা, এই শোনাটা কিন্তু একটি ইমার্জেন্সি। সেটা আমরা দেখতে পাচ্ছি একটা অ্যাম্বুলেন্সের সাহায্যে আমাদের পরবর্তী ছবিতে দেখানো হয়েছে যে হিয়ারিং লস ইজ অ্যান এমার্জেন্সি। কেন হিয়ারিং লস একটা এমার্জেন্সি আমাদের বলা হচ্ছে, কেন এটাকে জরুরি অবস্থা বলা হচ্ছে? এই শিশুটি যেরকম খুব সুন্দরভাবে আপনাদের প্রশ্ন করছে, ওয়াই শুড আই ট্রিট হিয়ারিং লস অ্যাজ অ্যান এমার্জেন্সি? কারণটা কি? এর পিছনে নিশ্চয়ই কিছু কারণ আছে। এই কারণটা দেখতে গেলে আমাদের জানতে হবে আমাদের শোনা কোন সময় থেকে শরীরে বিকশিত হয়। আমাদের শোনাটা বিকশিত হয় 20 সপ্তাহ বয়স থেকে। তার মানে মাতৃগর্ভে যখন শিশু থাকে 20 সপ্তাহ যখন তার বয়স হয় তখন থেকেই কিন্তু সেই শিশুটি আওয়াজ অনুধাবন করতে পারে। আমার কথাটা গুরুত্ব দিয়ে শুনবে। সে শুনতে পারে, বুঝতে পারে, আমি কিন্তু কথাটা তা বলছি না। আমি বলছি যে সেই সময় থেকে শিশুটি কিন্তু আবার শুনতে পারে, সে আওয়াজটা পেতে পারে ওই 20 সপ্তাহ বয়স থেকে। মাতৃগর্ভে কিন্তু তখন সে আছে। তো তাহলে আমাদের বুঝতে হবে এই যে কথাটা আমি বললাম যে একটি আওয়াজ কানে আসা এবং শোনা, সেটাকে অনুধাবন করা, এই দুটোর মধ্যে পার্থক্য কি? 20 সপ্তাহ বয়স থেকে যখন আওয়াজটা আমাদের কানে আসছে, সেই কানটি সেই আওয়াজটাকে গ্রহণ করছে এবং স্নায়ুর দ্বারা আমাদের মস্তিষ্ক বলুন, ব্রেন বলুন এবং মগজ বলুন, যাই বলুন না কেন, তার মধ্যে সেই আওয়াজটাকে নিয়ে যাচ্ছে। পরের ছবিতে আপনি ভালো মতন দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে মগজে এই শ্রবণের যে আওয়াজগুলো, যেগুলো সংকেতগুলো, সেটা গিয়ে পৌঁছচ্ছে এবং আমাদের এই মগজ কিন্তু ওই আওয়াজগুলোকে প্রসেস করছে এবং সে বুঝতে পারছে যে একটি আওয়াজ তার মধ্যে এসে প্রবেশ করল। এবং তখনই আমরা কিন্তু শুনতে পাই। সো হিয়ারিং ইজ অ্যাকচুয়ালি আ পার্ট অফ দ্য ব্রেন। এটা বোঝার জন্য আমাদের কিন্তু একটু স্মরণ করতে হবে যে আমাদের এই মগজ কিংবা ব্রেন কিভাবে তৈরি। যখন জন্ম নিই আমরা তখন কিন্তু ব্রেনের মধ্যে প্রায় 10,000 কোটি কোষ থাকে। এখানেও সুন্দরভাবে সেগুলো দেখানো হয়েছে, কিন্তু মজার ব্যাপার হলো এখানে কিন্তু নানাবিধ রং দেওয়া হয়েছে এগুলোর মধ্যে। তার অর্থ কি? সব কোষ কিন্তু এক রকমের কাজ করে না। এক একটি কোষ এক এক ধরনের কাজের জন্যই ধার্য করা হয়েছে এবং মজাটা হলো যে যে কোষগুলো একই ধরনের কাজের জন্য ধার্য করা হয় তাদেরকে কিন্তু এক একটি জায়গায় একত্রিত ভাবে রেখে দেওয়া। ধরুন বাংলায় যারা কথা বলছে তাদের পশ্চিমবঙ্গে রাখা হলো, গুজরাটি যারা কথা বলছে তাদের গুজরাটে রাখা হলো, যারা তেলেগু কথা বলছে তাদের অন্ধ্রপ্রদেশে রাখা হলো। এইরূপ এক এক রকমের কাজ যারা করছে যে কোষগুলো, তাদের একত্রিত ভাবে এক একটি জায়গায় মগজের রেখে দেওয়া হলো। তো এই যে 10,000 কোটি ব্রেনের যে কোষ জন্মের সময় আমরা যেটা নিয়ে জন্মাচ্ছি, তারা কিন্তু কিছু কিছু কাজ করার জন্য নির্ধারণ করা হয়েছে এবং এই একই ধরনের কাজ যে কোষগুলো করে তাদের একত্রিত এক একটি জায়গায় রেখে দেওয়া হয়েছে। আমরা ভালো মতন জানি যে আমাদের 5টি ইন্দ্রিয় আছে আমাদের শরীরে। উই হ্যাভ 5 সেন্সেস আমরা যেটাকে বলি। এবং এই ইন্দ্রিয়গুলো কি কি? একটি হচ্ছে
দৃষ্টি বা চোখের থেকে আসে, একটি শ্রবণ যা কানের থেকে আসে, একটি হচ্ছে ঘ্রাণ যা নাকের থেকে যায়, স্বাদ জিভের থেকে আসে, স্পর্শ যা কিনা হাত এখানে দেখা হয়েছে মানে ত্বচার থেকে আসে। এটাতে কি বোঝা যাচ্ছে যে এই যে অঙ্গগুলো যেগুলোতে এসে যেগুলোর যে কাজ, ধরুন দৃষ্টি যেটা চোখের থেকে, ওরা যখন দৃষ্টির যে সংকেতটা পায় সেটা তারপরে স্নায়ুর দ্বারা আমাদের মগজে যায় এবং মগজের নির্ধারিত যে এলাকাটা দৃষ্টির জন্য আছে সেই এলাকায় যখন এই সংকেতটা গিয়ে পৌঁছয় সে তখন যা প্রসেসিং করার করে নেয়, করার পরে কিন্তু ব্রেন বলে যে হ্যাঁ এবার তুমি জিনিসটাকে দেখতে পাচ্ছ। তার মানে ব্রেন কিংবা মগজ কিন্তু প্রতিটি ইন্দ্রিয়র পেছনেই কিন্তু বড় একটা কাজ করছে। আমাদের শোনাতেও তাই, কিন্তু শ্রবণেও তাই। এবং শ্রবণে তাই হওয়ার জন্য আমরা যখন কানে আওয়াজ এসে পৌঁছচ্ছে সেই আওয়াজটা যাবতীয় যা করণীয় সেটা কান করে এবং কানের যে আমাদের নার্ভ বা স্নায়ু আছে সেটার দ্বারা আমাদের ব্রেনের মধ্যে যাচ্ছে, ব্রেনে আবার ঠিক সেইখানেই যাচ্ছে যেখানে কিনা শ্রবণ নিয়েই কাজ করার কথা এবং তারপরে আমরা এই আওয়াজ যে পৌঁছেছে আমরা বুঝতে পারছি। সেই কারণেই পরের ছবিতে আপনি দেখতে পাবেন যে আমাদের মগজের এক একটা অঞ্চল কিন্তু এক এক রকমের রং করে দেওয়া আছে, তারা যেন রঙিন হয়ে আছে এবং এই রং দিয়ে আমাদের বোঝানো হচ্ছে যে এক একটি এলাকা এক এক ধরনের রং যেখানে আছে তারা একই রকমের কাজ করতে শিখে ফেলেছে বা পটু হয়ে গেছে। তো আমরা যদি এটা দেখি এই অবধি তো আমরা বুঝলাম যে কিভাবে আমাদের এই ইন্দ্রিয়গুলো কাজ করে। আসলে ইন্দ্রিয়গুলো যে আমাদের বাহ্যিক যে অঙ্গ চোখ, কান, নাক, জিভ, ত্বচা, এখান থেকে কিন্তু সংকেতগুলো এসে পৌঁছে আমাদের ব্রেনে যখন এসে মগজে যখন এসে পৌঁছয় তারপরেই কিন্তু আমরা এই ইন্দ্রিয়গুলোকে বুঝতে পারি। তো ঠিক সেইভাবে আমাদের যে শোনার ব্যাপারটা সেটাও কিন্তু একই রকম ভাবে আছে। আমরা আপনাদের বোঝাবার জন্য আমরা যদি এইভাবে বলা আরম্ভ করি যে আমাদের শ্রবণের যে ব্যাপারটা সেটা কিন্তু তিনটি স্টেজ বা তিনটি ভাগে ভাগ করা হয়েছে। স্টেজ ওয়ানটা কি? এখানে লেখা আছে ইয়োর চাইল্ড হিয়ার্স সাউন্ড, যেটা কিনা 20তম গর্ভে থাকাকালীন সেই 20তম সপ্তাহ থেকেই কিন্তু আওয়াজটা অনুধাবন করতে পারে, মানে আওয়াজটা সে কিন্তু বুঝতে পারে যে হ্যাঁ একটা আওয়াজ যেন আমার কানের মধ্যে প্রবেশ করবে। এরপরে যেটা স্টেজ টু তে কি হয়, এই স্টেজ টু এর ছবিতে আপনি দেখতে পাবেন একটা কিন্তু সুন্দরভাবে ভেতরে কমলা রঙের একটা ছবি দেখা যাচ্ছে যেটা কিনা আমাদের মগজ বা ব্রেন। এবার এই যে আওয়াজটা আমাদের কানের মধ্যে ঢুকলো এবং সেটা স্নায়ুর দ্বারা আমাদের ব্রেন কিংবা মগজে গিয়ে পৌঁছলো, তারপরে কিছু জিনিস ঘটতে আরম্ভ করে। আমাদের একই ধরনের আওয়াজ যখন এই মগজে গিয়ে বারবার প্রবেশ করে মগজেরও কিন্তু একটা মেমরি আছে, সেই মেমরির দ্বারা সেই আওয়াজটাকে সে কিন্তু ধরে রাখতে পারে, সে কিন্তু চিহ্নিতকরণ করে চিনে রাখতে পারে। তারপরে আবার যখন আওয়াজটা আসে সে ভাবতে শেখে যে এই আওয়াজটার অর্থ কি। তারপরে এই কগনিশন মানে চেতনা, এই আওয়াজটার প্রতি তার চেতনা জাগে। আওয়াজটা যখন আমাদের মগজে প্রবেশ করে সে যেখান থেকে আওয়াজটা আসছে মানে যে লোকটি তার সামনে দাঁড়িয়ে কথা বলছে তার হাব ভাব আঙ্গিক যে নাড়াচাড়া সেগুলো দেখে, তার ইমোশনস গুলো দেখে এবং শেষমত যে বারবার একই ধরনের আওয়াজটা যখন আসে সে সেই ভাষাটা শিখতে থাকে। তাহলে এই যে পাঁচটা জিনিস মেমরি, থিঙ্কিং, কগনিশন বা চেতনা, ইমোশনস, ল্যাঙ্গুয়েজ, এটার দ্বারা এবার অর্থহীন আওয়াজ যেটা প্রবেশ করছিল স্টেজ ওয়ানে সেটা কিন্তু এবার অর্থবহুল হওয়া আরম্ভ করে। সেই বাচ্চা কিন্তু বুঝতে আরম্ভ করে এই আওয়াজটার অর্থ কি।
your child starts understanding. এরপরে মজার ব্যাপারটা হলো যে পরের স্টেজে আমরা দেখব যখনই কিনা এই বাচ্চাটি এই আওয়াজটা বুঝতে শেখে, এই কথাগুলো, সেইগুলোকেই সে কিন্তু প্রতিফলিত হয় সে এই অভিব্যক্তিটা ব্যক্ত করার জন্য। তার মানে সে যখন কাউকে কিছু একই জিনিস যখন বোঝাতে চায়, সেই আওয়াজটা মুখ দিয়ে বের করে, তার মানে that child learns to speak. তাহলে আমরা কি দেখলাম? তিনটে স্টেজ। প্রথম স্টেজে আওয়াজটা এসে কানে ঢুকলো, দ্বিতীয় স্টেজে ব্রেন কিন্তু সেটাকে অর্থবহুল একটা জায়গায় নিয়ে গেল, তৃতীয় স্টেজে কিন্তু সেইটা বোঝার পরে সে কিন্তু সেইটাকেই কথায় রূপান্তরিত করলো এবং সেই বাচ্চা কিংবা শিশু কিন্তু কথাটা বলতে শিখলো। মজার ব্যাপার হলো এই যে মগজ এত কিছু করছে, এটা কিন্তু খুব চটজলদি করে ফেলে। পরে এখানে ছবিতে খুব সুন্দর দেখতে পাচ্ছেন যে 3 বছরের মধ্যেই কিন্তু 90% মগজের কোষের বিকাশ ঘটে যায়। তার মানে 3 বছরের মধ্যেই প্রায় 90% মগজের কোষ যা তার করণীয় সেটা কিন্তু করে ফেলতে শেখে, খালি 10% বেঁচে থাকে। তার অর্থ হলো এই যে 3 বছরের পর যদি নতুন করে ওই 90% কোষ মগজের কিংবা ব্রেনের আমরা যদি কিছু শেখাতে চাই, সে কিন্তু আর নতুন করে শিখতে পারবে। তো মগজকে যেভাবে আমরা করতে চাই, শেখাতে চাই, সাজাতে চাই, ঢালতে চাই, 3 বছরের আগে করে ফেললে কিন্তু ভালো। এটার একটা উপমা দিয়ে আপনাদের বোঝাই যে ধরুন আপনারা তো গেছেন, যারা মৃত্তিকার, যারা মাটি নিয়ে কাজ করে তাদের কাছে তো গেছেন, তারা হয়তো পটারি কাজ করছে, তারা হয়তো অনেক রকমের মাটির গ্লাস বানাচ্ছে, টেরাকোটার জিনিস বানাচ্ছে, কিন্তু কখন তারা বানাতে পারছে? যতক্ষণ না ওই মাটিটা নরম থাকছে। মাটিটা যেই শক্ত হয়ে যাচ্ছে, যত চেষ্টাই করুক না কেন তাতে কিন্তু কোনো আকার আর দিতে পারছে না। ঠিক আমাদের ব্রেনের অবস্থাও তাই, এই ছবিটা তাই বলছে যে 3 বছর বয়সের পরে কিন্তু এই 90% যে ব্রেনটা আছে, যে মগজটা আছে, যে কোষগুলো আছে মগজের, সেখানে কিন্তু আমরা নতুন করে কিছু করতে পারবো না। শর্টার দ্য ওয়েট, আমাদের যদি কিছু করতেই হয়, শর্টার দ্য ওয়েট, যত কম সময়ের মধ্যে এটা করা যায়, easier for the brain to learn. ব্রেন কিন্তু ওই ম্যাচিওর হওয়ার আগেই তাদের শিখে নিতে তাদের সুবিধা। এই শিশুটি তো জিজ্ঞাসা করছে যে হোয়াট ইজ দ্য আইডিয়াল এজ ফর ইমপ্লান্টেশন। ওই যে ককলিয়ার ইমপ্লান্ট যে কথাটা বললাম, যদি কোনো শিশু শুনতে না পায়, যেটা কিংবা শুনতে খুব কম পাচ্ছে, যেটা কিনা হিয়ারিং এডের সাহায্যেও কোনো লাভ হচ্ছে না, তাহলে তার তো ককলিয়ার ইমপ্লান্টের যদি দরকার হয়, কোন বয়সে ককলিয়ার ইমপ্লান্ট করলে পরে শিশুটির জন্য সবচেয়ে ভালো ফল পাওয়া যাবে? প্রশ্নটা। আমরা ডাক্তারি শাস্ত্রে আমরা বলি যে প্রত্যেকটা চিকিৎসার একটা ধারা আছে, একটা প্রোটোকল আছে, একটা রেকমেন্ডেশন আছে। তো এই ককলিয়ার ইমপ্লান্টেরও কিন্তু একটা রেকমেন্ডেশন আছে, কিন্তু তার আগে এটা বলে নি, এমনিতেও একটা সদ্যজাত শিশু কিছু রেকমেন্ডেশন থাকে, কিছু আমাদের ধারাগত একটা চার্ট করা থাকে যে এই জিনিসগুলো এই শিশুটির করা উচিত। যেরকম প্রথমে আমরা দেখছি যে 1 মাস বয়সেই তার মধ্যেই কিন্তু প্রত্যেক শিশুর শোনার পরীক্ষা করে নেওয়া উচিত। এটা কিন্তু শিশুর জন্মের পরেই প্রত্যেক শিশুর, আপনাদের জানিয়ে দিই যারা আমার সঙ্গে আছেন, যারা দর্শক আছেন, তাদেরকে এটা বলে রাখা ভালো যে প্রত্যেক শিশুর কিন্তু এটা ম্যান্ডেটরি, বাধ্য হওয়া উচিত প্রত্যেক জায়গায় যে 1 মাস বয়সের মধ্যে সেই শিশুটির শোনার পরীক্ষা করে নেওয়া। তাতে কি হবে? আমরা বুঝতে পারবো সেই শিশুটি শুনতে পাচ্ছে, নাকি কম শুনছে, নাকি একদমই শুনছে না। 3 মাসের মধ্যে
যদি সেই শিশুটি কম শোনে কিংবা একেবারেই শুনতে না পায়, সেটা আমাদের ধার্য করতে হবে যে কি ধরনের শোনার সমস্যা হচ্ছে এবং তার জন্য সবচেয়ে ভালো চিকিৎসার উপায় কি, যাতে কিনা ওই শিশুর শ্রবণ ক্ষমতা আবার পুনরায় নর্মাল একজন স্বাভাবিক মানুষের মতন ফিরে আসে। এবং এই যে চিকিৎসাটা শিশুর শ্রবণ হ্রাস কিংবা একেবারেই শ্রবণ না থাকার জন্য যে চিকিৎসাটা হওয়া উচিত, সেটা কিন্তু 6 মাসের মধ্যেই হয়ে যাওয়া উচিত। সো দ্য প্রোটোকল ইজ 1 মাসের আগে হিয়ারিং এর পরীক্ষা প্রত্যেক শিশুর হওয়া উচিত। 3 মাসের মধ্যে যদি সেই শিশুটির শ্রবণ ক্ষমতা কম কিংবা একেবারেই না থাকে, তার কি ধরনের চিকিৎসা হওয়া সেটা নির্ধারণ করা উচিত। এবং 6 মাসের মধ্যে তার এই শ্রবণের যে অক্ষমতা, সেটায় হস্তক্ষেপ করে ইন্টারভেন করে তার শোনাটাকে ঠিকঠাক করে দেওয়া উচিত। এটাই কিন্তু ডাক্তারি স্বাস্থ্যের নিয়ম বিধি। তো সুতরাং পরের প্রশ্ন তো আসবেই যে কি অসুবিধা হবে কিংবা আমি যদি দেরি করে ফেলি তাহলে তাতে কি হবে, কি ক্ষতি হবে, কি কি লাভ হবে, সেটা তো আমরা সেই আলোচনায় আমরা এখন যাব। কিন্তু দেরি করলে কি হবে, প্রশ্নটা এখানে। বেশ, আমি যেরকম প্রথম দিকেই বললাম যে আমরা যখন জন্মাই কিছু কোষ নিয়ে জন্মাই। কোষগুলো, কিছু সংখ্যক কোষ নির্ধারিত এক ধরনের কাজের জন্যই তাদের বরাদ্দ করা হয়েছে এবং এই নির্ধারিত কাজের কোষগুলি এক একটি জায়গায় একত্রিতভাবে রেখে দেওয়া হয়েছে। এখানেও সেইটা আপনি দেখতে পাচ্ছেন, হলুদ রঙের যেটা আমাদের মগজের মধ্যে জায়গাটা চিহ্নিত করা হয়েছে, সেটি অডিটরি কর্টেক্স, যা কিনা শ্রবণের জন্য ধার্য করা হয়েছে। নীল রঙের যেটা, সেটা ভিজুয়াল কর্টেক্স, যেটা আমাদের চোখে দেখা, দৃষ্টির জন্য ধার্য করা হয়েছে। বেশ, পরের ছবিগুলোতে যাওয়ার আগে একটা ছোট্ট আপনাদের গল্প কিংবা উপমা বলতে। আমরা তো পশ্চিমবঙ্গে আছি, ভারতবর্ষে বলুন কিংবা যে আমার দর্শকজন আপনারা বাংলাদেশেও আছেন, একটা জিনিস আমরা খুব শুনতে পাই, দেখতেও পাই, পড়তেও পাই কাগজে, যে একটা জমি ধরুন আমার আছে, সেই জমি কিছুদিনের জন্য এমনি আমি রেখে দিলাম, তো তাতে কি হবে? কিছুদিন পর দেখা যাবে আশেপাশের পাড়ার কিছু ছেলে সেই জমিতে এসে একটা চেয়ার টেবিল নিয়ে বসবে, আড্ডা দেবে, চা সিগারেট এইসব খাবে টাবে। কয়েকদিন পরে দেখা যাবে যে ওখানে ক্যারাম বোর্ড নিয়ে বসে খুব সুন্দরভাবে ক্যারামের খেলা হবে। তারপরে একটা দেখা যাবে অস্থায়ী বাঁশের চালা দিয়ে ওখানে রেখে দেওয়া হবে, তারপরে কিন্তু স্থায়ী একটা ক্লাব ঘর হয়ে যাবে। তার মানে কি? জমি হবে বেদখল, তাই তো? তো এখানেও কিন্তু ঠিক তাই। পরের ছবিতে আমরা দেখছি যে এই যে অডিটরি কর্টেক্স, মানে যে এলাকাটা আমাদের কানের শ্রবণের জন্য ধার্য করা ছিল, সেটা যদি আর কাজ না করে, তাহলে আশপাশের এলাকা, যেমন কিনা আমাদের দৃষ্টির যে এলাকাটা, সে কিন্তু তার জায়গার পরিধিটাকে বাড়াতে থাকবে এবং এটাই জবরদখল করতে থাকবে। করতে করতে সে আমাদের শ্রবণের যে জায়গাটা ছিল সেইটাকে কিন্তু পুরোটা ঢেকে দেবে, সে কিন্তু পুরোটাই নিয়ে নেবে জবরদখল করে। তার মানে কি? এই পরিস্থিতি পৌঁছানোর পর আমরা যতই চেষ্টা করি না কেন, আমরা কিন্তু আর এই শ্রবণটাকে পুনরুদ্ধার করতে পারবো না। আমরা যাই করি না কেন, কানে হয়তো আওয়াজ একটা পৌঁছবে, তার কিন্তু তাৎপর্য আর সে বুঝতেও পারবে না এবং কথাও সে বলতে শিখতে পারবে। তো আমরা যদি একটু ঘুরিয়ে প্রশ্নটা করি যে হোয়াট আর দ্য বেনিফিটস অফ আর্লি ইন্টারভেনশন, তার মানে এই আমরা যদি খুব শীঘ্রই হস্তক্ষেপ করি তাহলে আমাদের কি কি লাভ হতে পারে। তো এই লাভটা বোঝানোর জন্য আমাদের কিছু জিনিস বুঝতে হবে। যেরকম আমরা যত তাড়াতাড়ি কথা শুনতে শিখব, তত তাড়াতাড়ি কথা বুঝতে শিখব।
যত তাড়াতাড়ি কথা বুঝতে শিখবো তত তাড়াতাড়ি আমরা কিন্তু পরিষ্কার কথা শুনতে পাবো, বুঝতে পাবো এবং কথা খুব স্পষ্ট বলতে শিখবো। ইংরেজিতে যেটাকে আমরা বলি ক্রিস্প ভয়েস, ক্রিস্প স্পিচ, ক্রিস্প হতে পারে, কথাটা ঠিকঠাক বলতে শিখবো, শুনতেও পারবো। তাতে যেটা হবে, আর যে 5টা সমাজের বাচ্চারা আছে তারা যে কাঠামোতে যে জায়গায় দাঁড়িয়ে থাকবে, আমরাও কিন্তু ওই শিশুদের সেই জায়গায় পৌঁছে দিতে পারবো। তাদের সঙ্গে কিন্তু সেই শিশুরাও কাঁধে কাঁধ মিলিয়ে মেইন স্ট্রিমের যে স্কুল আছে সেখানেই যেতে পারবে তাদের শিক্ষার জন্য। এবং তা যদি হয়, তাতে যেটা হবে, তাদের কিন্তু কনফিডেন্সটা বাড়াবে। এইবার আমরা এই যে মেইন স্ট্রিম স্কুলিং এর কথা বললাম, তাতে আমরা যদি পার্সেন্টেজ হিসাবে দেখি, যে প্রতিশত হিসাবে আমরা যদি দেখি, তাহলে দেখব যে জন্মের জাস্ট পর থেকে 2 বছরের মধ্যেই যদি আমরা এই ককলিয়ার ইমপ্লান্টের হস্তক্ষেপ করি, তাহলে পরে প্রায় 70% শিশু তারা কিন্তু একেবারেই নর্মাল যে সমাজের শিশুরা আছে তাদের মতন হয়ে উঠবে, তাদের মতন বড় হয়ে উঠবে। তারাও কিন্তু ঠিকঠাক শুনতে পাবে, কথা বলতে পারবে এবং তাদের মতোই নিজেদের বিকাশ করবে, বড় হতে পারবে। এটাই যদি একটু দেরি হয়ে নিয়ে 2 থেকে 4 বছর বয়সে আমরা করি, সেটা কমে কিন্তু হয়ে যাচ্ছে 30%-এর মধ্যে, 29%। সেটাই যদি আরেকটু দেরি হয়ে 4 থেকে 7 বছরে আমরা করি, আরো হ্রাস পাবে, কিন্তু 14% গিয়ে দাঁড়াবে। তার অর্থ হলো এই যে 2 বছরের মধ্যে আমরা যদি করতে পারি, তাহলে একটা বড় আমাদের সুযোগ থাকবে, বড় সংখ্যক বাচ্চাদের আমরা কিন্তু নর্মাল স্বাভাবিক সমাজের যে শিশু আছে যারা যেভাবে গড়ে উঠছে তাদের মতো আমরা করতে দিতে পারবো। আর তা যদি হয়, একই সঙ্গে তাদের সঙ্গে যদি স্কুলে তারা যায়, তাদের মতন করে যদি বড় হয়ে উঠতে পারে, তাহলে এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি তাদের যে ওভারঅল যে পার্সোনালিটি, যে ডেভেলপমেন্ট, যে বিকাশ হবে, তাও কিন্তু একজন নর্মাল মানুষের মতন হবে। এবং এই ওভারঅল যে সার্বিক আমরা যেটাকে বলি পার্সোনালিটি ডেভেলপমেন্ট, যদি নর্মাল আরেকজন মানুষের মতন তার যদি বিকাশ হয়, তাতে তো তার কোয়ালিটি অফ লাইফ, যেটা যেটা কিনা সবচেয়ে বড় ইঙ্গিত একটা মানুষের জীবন ধারণের, সেটাও কিন্তু অনেক বেটার হবে। আর আমরা যদি এই শিশুটিকে ঠিকঠাক সময় ককলিয়ার ইমপ্লান্টটা না করাতে পারি, তাহলে হয়তো সে কথা বলতে শিখবে, হয়তো সে শুনতেও শিখবে, কিন্তু সেই শোনাটা কিন্তু একটা নর্মাল শোনার মতন হবে না, কথা বলাটাও যেন পরিষ্কার হবে না। আর ককলিয়ার ইমপ্লান্ট যদি না করি, তাকে যদি শুনতে না দিই, তাহলে তো সে শুনতে তো পাবেই না, তার সঙ্গে কথাও বলতে শিখবে না। যে শিশুটি নর্মাল হতে পারত, তাকে কিন্তু আমরা বিপথে ঠেলে দিতে চললাম যদি আমরা ককলিয়ার ইমপ্লান্ট না করি। Earlier the intervention, easier is it to develop the listening brain. আমরা যত তাড়াতাড়ি আমরা এই হস্তক্ষেপ করব, ককলিয়ার ইমপ্লান্ট আমরা যদি করাতে পারি, এই শিশুদের আমরা যদি করি, তাহলে পরে আজকে এই ব্রেনের পক্ষে কিন্তু সুবিধে হবে। সে কিন্তু শুনতে, কথা বুঝতে এবং কথা বলতে সুবিধা হবে। এবং সেই শিশুটিকে কিন্তু আমরা গড়ে তুলতে পারবো, তাকে কিন্তু আমরা স্কুল বাসে উঠিয়ে দিতে পারবো। সে আর নর্মাল আর যে সমাজের 10টা শিশু আছে তাদের মতন একসাথে সে স্কুল বাসে উঠতে পারবে, সে স্কুলে যেতে পারবে, জীবনে বিকাশ করবে, তাদের সঙ্গে কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে বড় হতে পারবে সে। তাই আমার বলা, এই যে হিয়ারিং লস, যেটা কম শোনা, যেটা সেটা কিন্তু একটি জরুরি অবস্থা এবং এটার জন্য এখনই কিছু না কিছু করা উচিত। যত তাড়াতাড়ি আপনারা করবেন, তত তাড়াতাড়ি একটি শিশু
যাকে কিনা মুখ ও বধির কিংবা অন্যত্র সে বিভ্রান্তির দিকে চলে যাচ্ছিল, তাকে কিন্তু আবার আপনারা মেইন স্ট্রিমে নিয়ে আসতে পারবেন। থিঙ্ক ইট অ্যাজ অ্যান এমার্জেন্সি। নমস্কার।